সংগঠিত পরিকল্পনা আকাঙ্ক্ষাকে স্ফটিক স্বচ্ছ করে তোলা। আপনি জেনেছেন যে মানুষ যা তৈরি করে কিংবা অর্জন করে তার শুরুটা হয় আকাঙ্ক্ষার আকারে। আকাঙ্ক্ষা যাত্রার প্রথম পদক্ষেপ গ্রহণ করে বিমূর্ত থেকে মূর্ততায়, যা তৈরি হয় কল্পনার কর্মশালায় এবং যেখানে প্ল্যান বা পরিকল্পনাসমূহ সৃষ্টি হয় ও সংঘটিত হয়। দ্বিতীয় অধ্যায়ে আপনাকে 6টি সুনির্দিষ্ট বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে, যেখানে প্রথম পদক্ষেপটিকে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষাকে রূপান্তরিত করে অর্থের সমার্থক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে। এখন আপনাকে কিছু পরামর্শ দেয়া হবে যা প্র্যাকটিক্যাল প্ল্যান গঠনে সহায়ক। নম্বর 1, কিছু সৃষ্টি বা নির্মাণের জন্য যত লোক দরকার তাদেরকে দিয়ে একটি গ্রুপ বা দল তৈরি করুন। মাস্টারমাইন্ডের প্রিন্সিপাল অনুসরণ করে আপনার পরিকল্পনা করে ফেলুন যা অর্থ দিয়ে উপার্জন করতে পারবে। নম্বর 2, মাস্টারমাইন্ড গ্রুপ তৈরির আগে ভেবে নিন আপনার দলের লোকদের কি কি সুবিধা দিতে পারবেন তাদের সহযোগিতার বদলে। কিছু না পেলে কেউই আসলে কাজ করতে চায় না। যথেষ্ট পরিমাণ কম্পেনসেশন না পেলে কোনো বুদ্ধিমান মানুষই আপনার সঙ্গে কাজ করতে আগ্রহ বোধ করবে না। তবে যে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ যে আর্থিক মূল্যরই হতে হবে তা কিন্তু নয়। নম্বর 3, সপ্তাহে অন্তত 2 দিন আপনার মাস্টারমাইন্ড এর সদস্যদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করুন, সম্ভব হলে আরও বেশি। আর এই সাক্ষাৎ ততদিন চলবে যতদিন পর্যন্ত না প্রয়োজনীয় পরিকল্পনাটির একটি কাঠামো দাঁড়িয়ে না যায়। নম্বর 4, আপনার এবং আপনার মাস্টারমাইন্ড গ্রুপের প্রতিটি সদস্যদের সঙ্গে যথার্থ ঐক্যতান গড়ে তুলুন। এটি যদি গড়ে তুলতে না পারেন তাহলে আপনি আপনার আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হবেন। পারফেক্ট হারমোনি ব্যতীত মাস্টারমাইন্ড গড়ে তোলার উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না। পৃথিবীর কোনো মানুষই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন উচ্চশিক্ষিত নয় এবং বিপুল অর্থ সম্পদ গড়ে তোলার মতো জ্ঞান তাদের নেই। অন্যদের সহযোগিতা তাদের অবশ্যই প্রয়োজন। আপনি যে পরিকল্পনাই গ্রহণ করুন না কেন তার বাস্তবায়ন ঘটাতে হলে মাস্টারমাইন্ড গ্রুপের সাহায্য লাগবেই। আপনি নিজেই পরিকল্পনা করতে পারেন, পুরোটা অথবা অংশবিশেষ, তবে নিশ্চিত হয়ে নেবেন ওই পরিকল্পনা যেন আপনার মাস্টারমাইন্ড গ্রুপের সদস্যরা পরীক্ষা করে দেখে এবং এতে অনুমোদন প্রদান করে। প্রথম যে পরিকল্পনাটি আপনি গ্রহণ করেছেন তা সফল না হলে আরেকটি প্ল্যান করুন। নতুন এ পরিকল্পনাটিও মুখ থুবড়ে পড়লে আরেকটি পরিকল্পনা করবেন। সঠিক পরিকল্পনাটি কাজে না লাগা পর্যন্ত প্ল্যান করেই যান। বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয় জানেন? তাদের লেগে থাকার ধৈর্য। একটি পরিকল্পনা ব্যর্থ হলেই তারা হাল ছেড়ে দেয়, নতুন কোনো পরিকল্পনার দিকে আর হাত বাড়ায় না। সবচেয়ে বুদ্ধিমান মানুষটির পক্ষেও অর্থ উপার্জনের জন্য পরিকল্পনা করে এগোতে হয়, নইলে কিছুই সে পাবে না। শুধু মনে রাখবেন আপনার পরিকল্পনা যখন ব্যর্থ হবে ওই ব্যর্থতা সাময়িক মাত্র, চিরস্থায়ী নয়। এর মানে হলো আপনার প্রথম পরিকল্পনাটি হয়তো সঠিক ছিল না। আরেকটি প্ল্যান করুন, আবার প্রথম থেকে শুরু করুন। বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে টমাস আলভা এডিসনকে 10,000 বার ব্যর্থ হতে হয়েছিল। অবশেষে তিনি সফল হন। সাময়িক ব্যর্থতার একটাই অর্থ ইঙ্গিত করে আপনার পরিকল্পনার কোথাও গলদ ছিল। লাখ লাখ মানুষ দুঃখ দুর্দশার মাঝে দিন কাটায়, তার কারণ অর্থ উপার্জনের জন্য তাদের কোনো সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা নেই। হেনরি ফোর্ড বড়লোক হতে পেরেছিলেন সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের কারণে। ফোর্ডের চেয়ে হাজার বেশি শিক্ষিত মানুষ দরিদ্রভাবে বসবাস করে কারণ তারা অর্থ আয়ের জন্য সঠিক পরিকল্পনাটি বেছে নিতে জানেন না। হেনরি ফোর্ডও কিন্তু সাময়িক ব্যর্থতার স্বাদ নিতে হয়েছিল। সেটা অটোমোবাইল ব্যবসা শুরুর প্রথম দিকে নয়,
যখন তিনি ক্যারিয়ারের শীর্ষে। ওই সময় তিনি নতুন নতুন পরিকল্পনা করেছেন এবং অর্থনৈতিক বিজয়ের পথে এগিয়ে গেছেন। আমরা বড় বড় মানুষের সাফল্যই শুধু দেখি, কিন্তু তারা যে সাময়িক কত ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন সে বিষয়গুলো এড়িয়ে যায়। যখন ব্যর্থ হবেন, বুঝে নেবেন আপনার পরিকল্পনা সুষ্ঠু না হওয়ার একটি সংকেত। নতুন করে পরিকল্পনা শুরু করুন এবং ইস্পিত লক্ষ্যের দিকে আবার শুরু করুন যাত্রা। লক্ষ্যে পৌঁছাবার আগেই হাল ছেড়ে দিলে আপনি হবেন একজন কুইটার, অর্থাৎ যে দায়িত্ব পালন না করে বা কাজ শেষ না করে চলে যায়। একজন কুইটার কখনো জিততে পারে না এবং একজন বিজয়ী কখনো হাল ছাড়ে না। এই কাজটি একটি কাগজে বড় বড় করে লিখে খাটের সামনে সেটে রাখুন, যাতে করে ঘুমোতে যাওয়ার সময় প্রতি রাতে কথাটি আপনার চোখে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠলে লেখাটি দেখতে পান। আপনি যখন মাস্টার মাইন্ড দল তৈরি করবেন, তখন এমন সব লোকজন বাছাই করবেন যারা পরাজয়ে ভীত নয়, পরাজয়ে যারা পাত্তাই দেয় না। কিছু বোকা লোক বিশ্বাস করে টাকা দিয়েই কেবল টাকা বানানো যায়। এই কথা সত্যি নয়। একমাত্র আকাঙ্ক্ষা দিয়েই অর্থ উপার্জন সম্ভব। টাকা কথা বলতে পারে না, নড়াচড়া করতে জানে না, তবে কোনো মানুষ যখন তাকে কাছে ডাকে তখন সে সেই আহ্বান শুনতে পায়। পৃথিবীতে দুটি ধরনের লোক আছে। এক ধরনের মানুষ নেতা, অপর ধরনটি অনুসারী। আপনি নেতা হবেন নাকি অনুসারী, সেটা আগে ঠিক করুন। অনুসারী হওয়ার মধ্যে কোনো অসম্মান নেই বটে, তবে একজন অনুসারী হয়ে থাকাও কোনো কাজের কথা নয়। বেশিরভাগ নেতাই শুরুতে অনুসারী ছিলেন, তবে তারা ছিলেন বুদ্ধিমান অনুসারী। অল্প কিছু উদাহরণ বাদে যে মানুষ একজন নেতাকে বুদ্ধি দিয়ে অনুসরণ করতে পারে না, সে দক্ষ নেতাও হতে পারে না। আর যে লোক তার নেতাকে দক্ষতার সঙ্গে অনুসরণ করে, সে খুব দ্রুত নিজেই নেতা হয়ে ওঠে। একজন বুদ্ধিমান অনুসারীর নানান সুবিধা থাকে। এর মধ্যে একটি হলো সে তার নেতার কাছে থেকে জ্ঞান আহরণের সুযোগ লাভ করে। নেতৃত্বের প্রধান গুণ। একজন নেতার নিম্নলিখিত গুণগুলো থাকা অবশ্যই দরকার। নম্বর 1, প্রচণ্ড সাহস। একজন নেতাকে প্রচণ্ড সাহসী হতে হবে। যে নেতার সাহস এবং আত্মবিশ্বাস নেই, কেউ তার অনুসারী হতে চায় না। কোনো বুদ্ধিমান অনুসারী এরকম নেতার অধীনে খুব বেশি দিন কাজ করে না। নম্বর 2, আত্মনিয়ন্ত্রণ। যে লোক নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে না, সে অন্যদেরকেও নিয়ন্ত্রণ করতে পারে না। নম্বর 3, বিচার বুদ্ধি। একজন নেতা নিরপেক্ষ বিচার বুদ্ধি থাকতেই হবে, নইলে কেউ তাকে মানতে চাইবে না। নম্বর 4, সিদ্ধান্তে দৃঢ়তা। যে লোক দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে অক্ষম, তাকে সবাই দুর্বল মানুষ বলেই ভাবে। এই ধরনের লোক অন্যদেরকে সফলভাবে নেতৃত্ব দিতে পারে না। নম্বর 5, দ্ব্যর্থহীন পরিকল্পনা। একজন সফল নেতা অবশ্যই পরিকল্পনা করে কাজ করেন। যিনি অনুমান নির্ভর, যার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, তাকে রাডারবিহীন জাহাজের সঙ্গে তুলনা করা যায়। আজ হোক কাল হোক, এরকম নেতা পাহাড়ের গায়ে গিয়ে ধাক্কা খাবেনি। নম্বর 6, অতিরিক্ত কাজ করার অভ্যাস। একজন ভালো নেতার অবশ্যই অতিরিক্ত কাজ করার অভ্যাস থাকতেই হবে। সেই সদিচ্ছা বজায় রাখতে হবে মনে। নম্বর 7, সদাশয় ব্যক্তিত্ব। অগোছালো, অসাবধানী এবং নির্লিপ্ত স্বভাবের মানুষ কখনো সফল হতে পারে না। নেতৃত্বকে সবাই সম্মানের চোখে দেখে। যে নেতা সদাশয় ব্যক্তিত্বের অধিকারী হন, তাকে তার অনুসারীরা কখনো সম্মান করবে না। নম্বর 8, সহানুভূতিশীল এবং বুঝদার। একজন সফল নেতাকে অবশ্যই তার অনুসারীদের প্রতি সহানুভূতিশীল এবং বুঝদার থাকতে হবে। তাদের সমস্যাগুলোকেও তাকে বুঝতে হবে। নম্বর 9, সর্বজ্ঞান সম্পন্ন। সর্বজ্ঞান সম্পন্ন একজন নেতাই সফল নেতা হবার যোগ্যতা রাখেন। নম্বর 10,
দায় স্বীকারের সদিচ্ছা। একজন সফল নেতা তার অনুসারীদের সমস্ত ভুলের দায় স্বীকার করতে কখনো পিছ পা হন না। তিনি যদি পূর্ণ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে আর নেতা থাকতে পারবেন না। তার দলের কোনো অনুসারী যদি কোনো ভুল করে ফেলে অথবা নিজেকে অযোগ্য বলে প্রমাণ করে তাহলে তার দায় স্বীকার করতে হবে এবং দায় স্বীকার করতে হবে ওই কর্মী নেতাকেই। নম্বর 11, সহযোগিতা। একজন সফল নেতা বুঝদার হবেন এবং তার অনুসরণ হবে সহযোগিতামূলক। তার অনুসারীদের মাঝেও এই সহযোগিতা মনোভাবটি তিনি প্রবেশ করাবেন। ক্ষমতার জন্য নেতৃত্ব আর ক্ষমতা পেতে হলে সহযোগিতা করা অবশ্যভাবী। নেতৃত্ব দুই ধরনের। প্রথম ধরনটি সর্বজন স্বীকৃত, তা হল সর্বসম্মতির দ্বারা নেতা, যেখানে অনুসারীদের সহানুভূতি থাকে। অপরটি হল গায়ের জোরে নেতা। এই শ্রেণীর নেতাদের প্রতি অনুসারীদের কোনো সহানুভূতি বা সম্মতি থাকে না। ইতিহাস সাক্ষীদের গায়ের জোরে বনে যাওয়া নেতাদের বেশি দিন ক্ষমতায় থাকতে পারেন না। যুগে যুগে স্বৈরাচারী শাসক এবং রাজা প্রজাদের পতন হয়েছে। এর কারণ অনুসারীরা এই নেতাকে মেনে নেয়নি। নেপোলিয়ন, জার্মানির কাইজার উইলহেম, রাশিয়ার জার, স্পেনের রাজা, এরা সকলেই গায়ের জোরে বনে যাওয়া নেতাদের উদাহরণ। এরা খুব বেশি দিন কিন্তু নেতৃত্ব ধরে রাখতে পারেননি। নেতারা কেন ব্যর্থ হন? এর কারণগুলো হলো নেতৃত্বে ব্যর্থতার 10টি কারণ। নাম্বার 1, সংগঠিত কর্তার ব্যর্থতা। দক্ষ নেতৃত্বের জন্য সংগঠিত করার ব্যর্থতা। দক্ষ নেতৃত্বের জন্য সংগঠিত করার গুণ থাকতে হবে, নইলে নেতা ব্যর্থ হবেন। কোনো মানুষ, সে নেতা হোক বা অনুসারী, যদি বলে যে সে তার পরিকল্পনা পরিবর্তন কিংবা কোনো ইমার্জেন্সিতে তেমন মনোযোগ দিতে পারেনি, অন্য কাজে খুব বেশি ব্যস্ততার কারণে, তাহলে কিন্তু সে পক্ষান্তরে নিজের অদক্ষতাকেই তুলে ধরল। একজন সফল নেতাকে অবশ্যই তিনি যে অবস্থাতে আছেন তার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর রাখতে হবে। এর মানে অনুসারীদের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নম্বর 2, কাজ করতে অনীহা। প্রকৃত নেতারা কদাপি কাজ করতে অনীহা প্রকাশ করেন না। ব্যর্থ নেতারই কাজ করতে চায় না। নম্বর 3, তারা যা জানে সেজন্য কাজ না করে, বরং যা জানে সেজন্য প্রাপ্তির আশা করে। লোকে তাদেরকে কিছু দেয় যে নেতারা তাদের জন্য কাজ করে। কাজ না করে বসে থাকা নেতাদের লোকে প্রত্যাখ্যান করে। নম্বর 4, অনুসারীদের সঙ্গে প্রতিযোগিতার ভয়। যে নেতা সবসময় ভয়ে থাকে এই বুঝি তার কোনো অনুসারী তার জায়গা দখল করে বসল, সে ব্যর্থ নেতা। নম্বর 5, কল্পনা শক্তির অভাব। কল্পনা শক্তির অভাব থাকলে একজন নেতা জরুরি অবস্থার সময় কিছুই করতে পারে না। সে তার অনুসারীদের জন্য পরিকল্পনা তৈরিতে ব্যর্থ হয়। নম্বর 6, স্বার্থপরতা। যে নেতা তার কর্মীদের কাজের ক্রেডিট নিজে নেয় তাকে কেউ পছন্দ করে না। প্রকৃত নেতারা কখনো কোনো কাজের জন্য নিজে ক্রেডিট নেন না, তিনি বরং তার অনুসারীদেরকে এ সম্মান দিতে পছন্দ করেন। নম্বর 7, অমিতাচারী। একজন অমিতাচারী নেতাকে তার অনুসারীরা সম্মান করে না, বরং কেউ অসংযমী এবং অমিতাচারী হলে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে। নম্বর 8, অবিশ্বস্ততা। এটি আসলে তালিকার শীর্ষে থাকা উচিত। যে নেতা তার কর্মীদের প্রতি অবিশ্বস্ত, সে বেশি দিন নেতা হিসেবে টিকে থাকতে পারবে না। জীবনের পথে চলতে গিয়ে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কিন্তু এই অবিশ্বস্ততা। নম্বর 9, নেতৃত্বের কর্তৃত্বের উপর জোর প্রদান। একজন দক্ষ নেতা তার অনুসারীদেরকে পরিচালনা করবেন উৎসাহ দিয়ে, তাদের ভেতর ভীতির সঞ্চার করে নয়। যে নেতা তার অনুসারীদের উপর সবসময় কর্তৃত্ব ফলায় সে গায়ের জোরে নেতার ক্যাটাগরিতে পড়ে যায়। একজন প্রকৃত নেতা সহানুভূতি, সদাচরণ, অপরকে বুঝবার ক্ষমতা ইত্যাদি গুণ দিয়েই অনুসারীদের উপর কর্তৃত্ব চালিয়ে যেতে পারেন। সেজন্য
তার কখনো গায়ের জোর ফলানোর প্রয়োজন হয় না। নম্বর 10, পদবীর উপর গুরুত্ব প্রদান। একজন দক্ষ নেতার তার অনুসারীদের সম্মান লাভ করার জন্য কোনো পদবীর প্রয়োজন হয় না। যে লোক নিজের পদবিটাকে খুব বেশি গুরুত্ব দেয়, সে অপরের হাসির পাত্রে পরিণত হয়। প্রকৃত নেতার দরজা সবসময় সবার জন্য খোলা থাকে এবং তিনি কোনো ফর্মালিটিরও ধার ধারেন না। এখন আমরা জানব চাকরির আবেদনপত্রে যেসব তথ্য থাকা প্রয়োজন। চাকরির আবেদনপত্রে বা ব্রিফিংয়ে কাজটি খুব সাবধানে করা দরকার। কেউ এ ধরনের ব্রিফিং লিখতে না পারলে সেক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। ব্রিফিংয়ে যেসব তথ্য উল্লেখ করা দরকার তা হলো: নম্বর 1, শিক্ষা। সংক্ষেপে তবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন আপনি কোথায় পড়ালেখা করেছেন এবং কোন বিষয়ে আপনি অনার্স বা MA করেছেন এবং কেন ওই বিষয়ে বেছে নিয়েছেন তাও সংক্ষেপে লিখুন। নম্বর 2, রেফারেন্স। প্রতিটি বিজনেস ফার্মই পূর্ববর্তী সকল রেকর্ড ইত্যাদি জানতে চায়। আপনি আপনার ব্রিফিংয়ে যেসব ফটোকপি লেটার যোগ করবেন তা হলো পূর্ববর্তী চাকরিদাতার রেফারেন্স। আপনি যেসব শিক্ষকদের অধীনে কাজ করেছেন তাদের কাছ থেকে চিঠি, বিখ্যাত কোনো ব্যক্তি যাদের রেফারেন্সকে মূল্য দেওয়া হয়। নিজের সদ্য তোলা ছবি আবেদনপত্রের সঙ্গে যোগ করবেন। নির্দিষ্ট কোনো পজিশনের জন্য আবেদন করুন। কখনোই আবেদনপত্রে লিখবেন না যে কোনো একটি পজিশন হলেই চলবে। এর অর্থ আপনার বিশেষ কোনো কোয়ালিফিকেশন অভাব রয়েছে। যে নির্দিষ্ট পজিশনের জন্য আবেদন করেছেন তার জন্য আপনার কি কোয়ালিফিকেশন বা যোগ্যতা রয়েছে সে কথা উল্লেখ করুন। আপনি কেন অমুক পজিশনের জন্য নিজেকে যোগ্য মনে করছেন তার জন্য বিস্তারিত ব্যাখ্যা দিন। আবেদনপত্রে বলুন আপনি অমুক পজিশনের জন্য প্রবেশনে কাজ করতে রাজি। আপনি আপনার কাঙ্ক্ষিত পজিশনের জন্য 2-1 সপ্তাহ বা মাসখানেক বিনা পারিশ্রমিকে কাজ করলে আপনার নিয়োগদাতা বুঝতে পারবেন আপনি আসলে কেমন কাজ জানেন। প্রবেশন পিরিয়ডে কাজ করার ফলে যা ঘটবে তা হলো পজিশনটির জন্য আপনার ক্ষমতা এবং আত্মবিশ্বাস কতটা রয়েছে তা বোঝা যাবে। ট্রায়াল শেষে আপনার আত্মবিশ্বাস আপনার বিষয়ে চাকরিদাতাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এ প্রবেশন প্রমাণ করবে ওই পজিশনটি পেতে আপনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ। আপনি যে প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন ওই প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ খবর নিন। আবেদন করার আগে প্রতিষ্ঠানটি সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন এবং আবেদনপত্রে ইঙ্গিত দিন আপনি তাদের সম্পর্কে কি। এতে কি হবে, প্রতিষ্ঠানের কর্মকর্তারা খুশি হবেন। তারা বুঝতে পারবেন আপনার ভেতরে কল্পনা শক্তি রয়েছে এবং এই পজিশনটিতে কাজ করতে আপনি সত্যি ইচ্ছুক। আপনার ব্রিফিং যদি দীর্ঘ হয়ে যায় চিন্তার কিছু নেই। আপনি যেমন নিরাপদ চাকরি খুঁজছেন, চাকরিদাতাও তেমনই যোগ্য আবেদনকারীর সন্ধান করছেন। যেসব প্রতিষ্ঠানের কর্ণধাররাই সফল হন যারা সঠিক কাজের লোকটিকে খুঁজে বের করতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, আবেদনপত্র যেন ঝকঝকে তকতকে হয়, কোনো কাটাকুটি না থাকে। অনেক সময় নির্ভুল সুন্দর আবেদনপত্র দেখেই প্রার্থীর চাকরি হয়ে যায়, তার ব্যক্তিগত ইন্টারভিউ প্রয়োজন হয় না। আবেদনপত্র লেখা হলে তা খামে পুরে খামের উপরে কোনো আর্টিস্টকে দিয়ে সুন্দরভাবে লিখিয়ে দিন, অনেকটা এইভাবে: ব্রিফ অব দ্য কোয়ালিফিকেশন অফ রবার্ট আর স্মিথ অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ প্রাইভেট সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট অফ দ্য ব্যাংক কোম্পানি। খামারের উপর এই যে পার্সোনাল চার্টটি থাকবে তা কিন্তু চাকরিদাতার মনোযোগ আকর্ষণ করবে। দামি ভালো কাগজে আবেদনপত্র লিখবেন। আবেদনপত্রের কোনো এক পৃষ্ঠায় আপনি আপনার ছবি রাখবেন। সফল সেলসম্যানরা সযত্নে নিজেদেরকে গড়ে তোলে। তারা জানে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। আপনার আবেদনপত্র সেলসম্যানের কাজ করবে। আপনার আকাঙ্ক্ষিত পজিশনটি কিভাবে পাবেন? যে কাজের জন্য দক্ষ সে সেই কাজটি পেলে আনন্দের সঙ্গেই করে। একজন
চিত্রকর পেইন্ট নিয়ে কাজ করতে ভালোবাসেন। একজন কারিগর হাত দিয়ে কাজ করতে পছন্দ করেন। একজন লেখক লেখালেখিতে আনন্দিত অনুভব করেন। তো আপনি যে কাজটি করতে চান সেটি কিভাবে পেতে পারেন তা নিয়ে আলোচনা করা যাক। সবার আগে সিদ্ধান্ত নিন আপনি আসলে ঠিক কী ধরনের কাজ করতে চাইছেন। সেরকম কাজ না থাকলে আপনি হয়তো সেটা সৃষ্টি করে নিতে পারবেন। আপনি যে প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে কাজ করতে চান তা নির্বাচন করুন। আপনি আপনার চাকুরিদাতা সম্পর্কে সব রকম খোঁজ খবর নিন, যেমন তার পলিসি, পার্সোনাল এবং এখানে এগিয়ে যাওয়ার কতটুকু সুযোগ রয়েছে ইত্যাদি। নিজেকে বিশ্লেষণ করুন। আপনার ট্যালেন্ট, সামর্থ্য ভেবে নিন আপনি আসলে কি দিতে পারবেন। এসবের মধ্যে রয়েছে সুযোগ সুবিধা, সেবা, ডেভেলপমেন্ট, আইডিয়া ইত্যাদি। চাকরির কথা ভুলে যান। আমার অন্য কোনো কাজ আছে, এই কথাটি বিস্তৃত হয়ে বরং মনোযোগ দিন আপনি কি করতে পারবেন। আপনার মাথায় যখন একটি প্ল্যান চলে আসবে, সেটি কোনো অভিজ্ঞ লেখককে দিয়ে কাগজে লিখে নিন এবং বিস্তারিতভাবে এই কাগজটি যথাযথ ব্যক্তির সমীপে পেশ করুন। বাকিটা তিনিই করবেন। প্রতিটি কোম্পানি সেরকম লোকই খোঁজে যে মূল্যবান কিছু দিতে পারে, হোক সেটা আইডিয়া বা অন্য কিছু। কোম্পানির উপকারে আসবে এরকম কোনো পরিকল্পনা যদি কেউ কাজে লাগাতে পারে, তাহলে সেই ব্যক্তির জন্য প্রতিটি কোম্পানি ঘর খালি করতে থাকে। এভাবে কাজ করতে গেলে হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে, তবে এর ফলে স্বল্প বেতনে দীর্ঘ পরিশ্রমের কবল থেকে রক্ষাও হবে। আপনার QQS রেটিং কেমন? QQS মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং স্পিরিট। সেবায় কোয়ালিটি আপনাকে কবজায় রাখতেই হবে, আর কোয়ান্টিটি বা কাজের পরিমাণ বৃদ্ধিরও কোনো বিকল্প নেই। আর স্পিরিট হলো কোম্পানির সকলে মিলে কাজ করার স্পৃহা এবং গতি। মার্কেটে আপনি যে সার্ভিস দিচ্ছেন তাতে কেবল কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেইন করলেই চলবে না, স্পিরিট যথেষ্ট রয়েছে কিনা সেটাও ভাবতে হবে। অ্যান্ড্রু কার্নেগি তার ব্যবসায় 3টে জিনিস নিয়মিত অনুসরণ করতেন। তিনি বলতেন তিনি তার কোম্পানিতে সেরকম লোক রাখবেন না যে কিনা সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে না। অর্থাৎ এখানেও সেই স্পিরিটেরই প্রশ্ন। ওই লোক যতই কোয়ালিটি সম্পন্ন হোক বা প্রচুর কাজ করুক, সে কোম্পানির ঐকতান বজায় রাখতে না পারলে তিনি তাকে দিয়ে আর কাজ করাতে চান না। একটি কোম্পানিতে 10 জন মিলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হয়, আর এটাই হলো যথার্থ। একজন লোক তার ব্যক্তিত্ব দিয়ে যদি সকলকে মুগ্ধ করতে পারে, তাহলে তার কারণে কোম্পানি ছন্দ বা সুর তৈরি হয়। সেই মানুষটির কোয়ালিটি যদি বেশি নাও থাকে এবং কোয়ান্টিটি আশানুরূপ না হলেও ওই স্পিরিটের দৌড়, তার এই খামতি দুটো কিন্তু পূরণ হয়ে যায়। কারণ একটা কথা মনে রাখবেন, সুমধুর আচরণ ছাড়া কোনো কিছুই সফলভাবে আদায় করা সম্ভব নয়। ব্যর্থতার 30টি কারণ। এই কারণগুলো কয়েকটি আপনাকে পিছিয়ে রাখছে। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো পুরুষ এবং নারী প্রাণপণে চেষ্টা করেও ব্যর্থ হয়, আর সফল মানুষদের চেয়ে ব্যর্থদের সংখ্যাই বেশি। আমি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছি যাদের মধ্যে শতকরা 98% নারী পুরুষ বলেছে তারা ব্যর্থ হয়েছে। এ সভ্যতা এবং শিক্ষা ব্যবস্থায় এমন কিছু গলদ রয়েছে যার জন্য 98% মানুষকে ব্যর্থতার স্বাদ পেতে হচ্ছে। তবে আমি এই বইতে পৃথিবীর ভুল এবং ঠিক নিয়ে কথা বলতে বসিনি। সেরকম কিছু লিখতে গেলে সে বইটি আকারে এটির চেয়ে অন্তত 100 গুণের বেশি বড় হবে। আমি বিশ্লেষণ করে দেখেছি মানুষের ব্যর্থতার অন্তত 30টি, আর সম্পদ গড়ে তোলার জন্য রয়েছে 13টি পদক্ষেপ। এই অধ্যায়ে ব্যর্থতার জন্য প্রধানত দায়ী সেই 30টি কারণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। দেখুন আপনার সফলতা এবং ব্যর্থতার মাঝে
এই সব কারণের কত। নম্বর 1, প্রতিকূল বংশানুক্রমিক ব্যাকগ্রাউন্ড। কিছু মানুষ স্বল্প বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে, এজন্য অনেক সময় প্রতিকূল বংশানুক্রমিক ব্যাকগ্রাউন্ড কাজ করে থাকে। এটি ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে পরিচিত। এই ব্যর্থতার কারণ সহজে শোধরাবার নয়। নম্বর 2, জীবনে সুসংজ্ঞায়িত উদ্দেশ্যের অভাব। যে মানুষের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই, তার জীবন আশা করা বাতুলতা মাত্র। আমি বিশ্লেষণ করে দেখেছি 100 জন মানুষের মধ্যে 98 জনেরই জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না। নম্বর 3, মাঝারি মানের উপরে উচ্চ আকাঙ্ক্ষা লক্ষ্য করার অভাব। যে মানুষ মাঝারি মানের উপরে নিজের উচ্চ আকাঙ্ক্ষা লক্ষ্য নির্দিষ্ট করতে পারে না, তার কাছে থেকে আমরা বিশেষ কিছু আশা করতে পারি না। নম্বর 4, অপর্যাপ্ত শিক্ষা সাফল্যের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, তবে এই অসুবিধাটি সহজেই অভিজ্ঞতা বলে সেরা শিক্ষিত মানুষদের বেশিরভাগই স্বশিক্ষিত। নম্বর 5, আত্মশৃঙ্খলার অভাব। শৃঙ্খলা আসে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এর মানে হলো একজন মানুষকে সমস্ত নেতিবাচক দোষগুলো নিয়ন্ত্রণ করতে জানতে হবে। আশপাশ নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন। নিজেকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন। নিজেকে জয় করতে না পারলে অন্যরা আপনাকে নিয়ন্ত্রণ করবে। আয়নার সামনে দাঁড়ালেই আপনি চিনতে পারবেন কে আপনার সবচেয়ে বড় আর কে প্রধানতম শত্রু। নম্বর 6, দুর্বল স্বাস্থ্য। সুস্বাস্থ্য ছাড়া কেউ সাফল্য উপভোগ করতে পারে না। দুর্বল স্বাস্থ্যের জন্য নানান কারণ দায়ী। স্বাস্থ্যের জন্য উপযোগী নয় সেরকম খাদ্য, অতিরিক্ত গ্রহণ, সবসময় নেতিবাচক চিন্তা, অতিরিক্ত সেক্স, সঠিক শারীরিক অনুশীলনের অভাব, তাজা বাতাস গ্রহণ থেকে বঞ্চিত থাকা। নম্বর 7, শৈশবে প্রতিকূল পরিবেশের মাঝে বেড়ে ওঠা। যেসব মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেশি থাকে, দেখা যায় তাদের বেশিরভাগেরই শৈশবে কেটেছে প্রতিকূল অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে, আর তারা ছোটবেলায় ভালো বন্ধুও পায়নি। নম্বর 8, কোনো কাজে গড়িমসি করা। এটি ব্যর্থতার অন্যতম কারণ। গড়িমসি করতে গিয়ে অনেকে সফল হওয়ার সুযোগ হারায়। আমরা অনেকেই ব্যর্থ হই কারণ আমরা কোনো কিছু শুরু করার জন্য কবে ঠিক সময় আসবে সেজন্য হাঁ করে বসে থাকি। অপেক্ষা করবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই শুরু করে দিন। হাতে যা আছে তা নিয়েই নেমে পড়ুন। কাজ করতে করতে বা এগোতে এগোতে দেখবেন আপনার যা যা প্রয়োজন তা এসে গেছে হাতে। নম্বর 9, ধৈর্যের অভাব। আমরা অনেকেই শুরু করি মহা উৎসাহে, কিন্তু শেষটা আর করতে পারি না ধৈর্যের অভাবে। ধৈর্যের বিকল্প কিছু। নেতিবাচক ব্যক্তিত্বের অধিকারীরা কখনো সফল হতে পারে না। যারা মানুষের সদাচরণ করে না তারা ব্যর্থ মানুষ। সফলতা আসে শক্তির মাঝ দিয়ে, আর এ শক্তি মেলে অন্যদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে। নেতিবাচক ব্যক্তিত্বরা কখনো কারো জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। নম্বর 11, নিয়ন্ত্রিত যৌন আকাঙ্ক্ষার অভাব। অ্যাকশনে যাওয়ার জন্য সেক্স এনার্জি খুবই দরকার। এটি অত্যন্ত শক্তিশালী একটি আবেগ। একে অবশ্যই নিয়ন্ত্রণ করে অন্যান্য কাজে লাগাতে হবে। নম্বর 12, সামথিং ফর নাথিং। এর অনিয়ন্ত্রিত জুয়া খেলার নেশা লাখ লাখ মানুষকে ব্যর্থ করে। 1929 সালে ওয়াল স্ট্রিট বিপর্যয়ে লাখ লাখ মানুষ তাদের সর্বস্ব হারিয়েছিল। জুয়া খেলায় তারা মেতে ওঠে। নম্বর 13, সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভাব। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অভাব। সফল মানুষরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সেগুলো প্রয়োজনে পরিবর্তনও করেন, তবে তা ধীরে সুস্থে। যারা ব্যর্থ মানুষ তারা সিদ্ধান্ত নেয় অতি মন্থর গতিতে এবং তা ঘন ঘন বদলায়। সিদ্ধান্তহীনতা এবং কাজে গড়িমসি করা যমজ দুই ভাইয়ের মতো।
যেখানে একজনকে খুঁজে পেলে অপরজনকেও পাওয়া যায়। এদেরকে নিকেশ করুন, নইলে ব্যর্থ হবেনই।